অন্যদিকে সরকার কর বাড়িয়ে দিচ্ছে, যা মূল্যস্ফীতি বাড়াবে। এক মন্ত্রণালয় দিন আমদানির অনুমতি দিচ্ছে, আরেক মন্ত্রণালয়ের অধীনে সংস্থাটা আটকে দিচ্ছে। এই অদক্ষতা সমন্বয়হীনতার মাসুল দিতে হচ্ছে সাধারণ জনগণকে। একদিকে বিশ্বব্যাংক যেমন প্রবৃদ্ধি কমে যাওয়ার কথা বলছে, তেমনি 2025 সালে বাংলাদেশের অর্থনৈতিক 5টি বড় ঝুঁকির কথা বলেছে, যেমন মূল্যস্ফীতি, বেকারত্ব, অর্থনৈতিক অর্থাৎ বন্যা, তাপপ্রবাহ ফলে দূষণ, সুযোগের অভাব এবং অর্থনৈতিক নিম্নমুখিতা। বিশ্ব ব্যাংকের গ্লোবাল মাল্টিডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স MPI 2024 অনুসারে বাংলাদেশের চরম দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 4,17,00,000। বর্তমানে আরোপিত নতুন কর হার এই দরিদ্র মানুষদের দুর্ভোগ আরো বৃদ্ধি করবে। BBS এর তথ্য মোতাবেক দেশের প্রায় 86% মানুষ অনানুষ্ঠানিক খাতে কাজ করে। সারা দেশে এই ধরনের কর্মজীবী মানুষের সংখ্যা প্রায় 6 কোটির মতো। এছাড়া 2022 সালের জানুয়ারির পর থেকে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত কোন মাসের সঙ্গে তাল মেলাতে পারেনি মজুরি বৃদ্ধির হার। প্রতি মাসে গড়ে যত মজুরি বেড়েছে, মূল্যস্ফীতি ছিল তার চেয়ে বেশি। ফলে সাধারণ সীমিত আয়ের মানুষের বাজার থেকে নিত্য পণ্য সেবা কেনার সামর্থ্য কমেছে। গবেষণা প্রতিষ্ঠান সানেমের দেশব্যাপী গৃহস্থালী জরিপ 2023-এর আরেকটি সমীক্ষায় দেখা যায় যে সেপ্টেম্বর 2022 থেকে 2023 সালের ফেব্রুয়ারির মধ্যে উচ্চ মূল্যস্ফীতির চাপে 70% খানা বা পরিবার তাদের খাদ্যাভ্যাস পরিবর্তনে বাধ্য হয়েছে। 2024 সাল শেষে দেশে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমলেও খাদ্য মূল্যস্ফীতি এখনো 13 ছুঁই। অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটি চূড়ান্ত প্রতিবেদনের তথ্য মোতাবেক বর্তমানে প্রায় 2 কোটি লোক রয়েছে যারা দুদিন কাজ বা নেমে যেতে বাধ্য হবেন। পরিণতিতে জাতীয় দরিদ্রের হার পুনরায় 40% পৌঁছানোর আশঙ্কা করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। সামগ্রিক অর্থনৈতিক চিত্র বিবেচনায় এটা দায়িত্বহীন ভাবে বলা যায় যে নতুন করে ভ্যাট আরোপে স্বল্প আয়ের মানুষের দুর্দশা চরম ভাবে বৃদ্ধির আশঙ্কা তৈরি করেছে। উল্লেখ্য যে 2001 থেকে 7 সনে বিএনপি আমলে দারিদ্র লাঘবের হার ছিল বার্ষিক 1%। চিত্র 3। দারিদ্র লাঘবের যে হার গত 10 বছর ধরে ফ্যাসিস্ট হাসিনার সময় ক্রমাগত ভাবে হ্রাস পেতে থাকে, তাছাড়া পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলের 1.12% তুলনায় বিএনপি সরকারের শাসনামলে 1.76% দারিদ্র সীমার নিচে বসবাসকারী জনসংখ্যার বার্ষিক গড় হ্রাসের পরিমাণ বেশি ছিল। চিত্র 4। আমাদের মনে রাখতে হবে না খেয়ে ঠিকই, কিন্তু তারা অর্ধাহারে দিন কাটায়। বর্তমানে খাদ্যদ্রব্য সহ অন্যান্য জিনিসপত্রের দাম লাগামহীন ভাবে বৃদ্ধি পাওয়ার কারণে একজন আয় দিয়ে সংসার চালানো খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে। মাতার কোন উপায় না দেখে ছেলেমেয়েদের কাজে লাগিয়ে দিচ্ছেন শুধু খেয়ে বেঁচে থাকার জন্য। তাই সরকারের ভ্যাট শুল্ক বৃদ্ধির প্রভাব শিক্ষা ক্ষেত্র সহ সকল ক্ষেত্রে পড়তে বাধ্য ও সার্বিকভাবে হত দরিদ্র করবে বেশি। 4. বর্তমান উচ্চ মূল্যের টার্নওভার থ্রেশহোল্ড 50 লাখ থেকে 30 লাখ এবং ভ্যাট রেজিস্ট্রেশন থ্রেশহোল্ড 3 কোটি থেকে 50 লাখে নির্ধারণ করা ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর কমপ্লায়েন্স প্রেসার বাড়াবে এবং অপ্রাতিষ্ঠানিক অর্থনীতি ইনফর্মাল ইকোনমি বৃদ্ধি পাবে, যা দেশের জন্য কোনো অবস্থাতেই মঙ্গলজনক হবে না। 6. ব্যবসায়িক ব্যয় কস্ট অফ বিজনেস এবং শিল্প কারখানাগুলোতে উৎপাদন খরচ বৃদ্ধি পাবে, মোট উৎপাদন হ্রাস পাবে, এতে বেকারত্ব আরো বৃদ্ধি পাবে। এমনিতেই দেশে বেকারের সংখ্যা 26,60,000, এটা প্রথম আলো জানুয়ারিতে প্রকাশ করেছে।
যদিও বেকারের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি হবে। 7 ক্রেতাদের ক্রয় ক্ষমতা আরো হ্রাস পাবে। 8 নিম্ন আয় জনগোষ্ঠীর জীবন ধারণ আরো দুর্বিষহ হয়ে উঠবে। ব্যবসায় বিনিয়োগ কমবে। রপ্তানি প্রতিযোগিতার ক্ষমতা হ্রাস পাবে। সর্বোপরি অর্থনীতি ও দেশের জনগণের উপর ক্ষতিকর প্রভাব পড়বে। সরকার শুধু নীতি সুধার বাড়িয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। একদিকে নীতি সুধার বাড়ানো হচ্ছে, এতে একদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে, অন্যদিকে মুদ্রাস্ফীতি। সাংবাদিকবৃন্দ, সরকার ব্যবসায়ী মহল সহ আর্থিক কাজ সংশ্লিষ্ট নানা মহলে অর্থনীতিবিদদের মতে সরকারের সিদ্ধান্ত প্রমাণ করে সরকারের সমন্বয়ের বিহারের সাম্প্রতিক বিবৃতি দাবি করা হয় বর্ধিত করারও খাতে নিত্য প্রয়োজনীয় পণ্য নেই। তথাপি চর্চা অর্থনীতিবিদেরা এনবিআরের এই যুক্তি মানতে নারাজ। তাদের মতে ওষুধ, এলপিজি, মোবাইল সেবা, রেস্তোরাঁর খাবার, পোশাকের মতো নিত্য ব্যবহার্য জিনিসপত্রে করারও বৃদ্ধি করে জনজীবনে ভোগান্তি ত্বরান্বিত হবে এবং মূল্যস্ফীতির উল্লঙ্ঘন করবে। এমনিতেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনায় দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে। এই ভঙ্গুর অবস্থায় সহজ রাস্তায় হেঁটে ভ্যাটের হার তথা কর বাড়িয়ে সরকারের খরচ মেটানোর চেষ্টা করলে দেশের জনগণের জন্য কোনোভাবেই কল্যাণকর হবে না। আমাদের মনে রাখা উচিত যে এই দেশের জনগণ আগামী দুঃশাসন থেকে মুক্তি পেতে অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিয়েছে। আমরা যেন ভুল নীতিমালা গ্রহণের মাধ্যমে তাদেরকে আবার সেই দুঃশাসনের মধ্যে ফিরিয়ে না নিয়ে যাই।